প্রণাম তো গ্রহণ করেনি, উল্টে আপনাকে হ্যাঁ উল্টে সেগুলো, সেই দৃশ্য তো সবাই দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে, ভারতবর্ষের বাইরেও যারা আত্মীয় স্বজন আছে তারাও ফোন করে বলছে। আজকাল তো মুহূর্তের মধ্যে সারা বিশ্ব হাতের মুঠোয় চলে আসে। এটা কি উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসাবে? আপনি তো বিধায়িকা। সেটা তো তিনি বলতে পারবেন, কারণ তার শিক্ষা দীক্ষা থেকে হয়তো উচিত তো মনে হয়েছিল। আপনি তো একজন প্রবীণ। কিন্তু আমি তো সেটা প্রবীণই হোক আর নবীনই হোক, সব মানুষের মর্যাদা আছে, মানুষের মর্যাদা আছে, সব মানুষের, সে গরিব হোক দুঃখী হোক, যার যার বাড়ির কাজের মানুষকেও আমি তো অসম্মান করতে পারি না, তারও একটা সম্মান আছে, তার জায়গা সে আছে ঠিক। তো সেখানে আমি রানিং এমএলএ, তারই কলিগ দলের, এবং আজীবন দিয়ে গেলাম, 25টা বছর ধরে ত্যাগের মাধ্যমে আমি চলেছি। আর 5টা বিধায়কের সঙ্গে তুলনা করলে চলবে না, যে কিভাবে সবাই জানে, আপামর জনসাধারণ জানে, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে চেপে রেখে পরিবার পরিজনকে ত্যাগ করেছে, সেই ত্যাগ স্বীকার করে নিয়ে আমি নিষ্ঠা করে করেছি। বুকে একরাশ দুঃখ, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনার মাথার উপর, কি বলবেন? আমি তো সেই ঘৃণা বা সেই রকম রাগে হলে তো আমি সঙ্গে সঙ্গেই তো সব সরিয়ে ফেলতো, যা আছে সে আমি থাকবে, আমি তার সে সব করছি, অন্য কোনো দল যার কাজ সে করুক। তার কিন্তু আমার যে শিক্ষা, আমার যে আদর্শ, আমি তাকে নিতেই পিছপা হব না। অন্য কোনো দল থেকে আপনার কাছে অফার এসেছিল? অফার এসেছে, স্টিল নাও আসছে, কিন্তু আমি এর আগেও হয়েছে, অনেক এসেছে, অনেক কিছু হয়েছে, তখন অনেক সমস্ত তৃণমূলের আমাদের হায়ার নেতৃত্বরা এসে আমাকে বোঝাবার চেষ্টা করে, আমি বোঝাতে লাগিনি, আমি নিজেই, আমার কোনো রকমের লোভ নেই, আমি লোভের বশবর্তী হয়ে তাহলে কিন্তু সেদিনই আমি অনেক উচ্চস্থান পেয়ে যেতাম, সেটা বৃহতে ঠেলে সরিয়ে দিয়েছি। এবং এখনো পর্যন্ত আমি ওই দল বদলের খেলায় আমি খেলি না, কিন্তু তারা খেলতে পারে, যাদের স্বার্থ আছে তারা করবে। আমার কোনো দল থেকে পাওয়ার নেই, বরং দেয়ার আছে, সারা জীবন দিয়ে গেলাম, এবং আজকে বিকাশ বসুর রক্ততেই আজকে নোয়াপাড়া এই জায়গায়। প্রচারে নামবেন? আমি প্রচারে কি করে নামবো? উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলেন? হ্যাঁ, উচ্চ নেতৃত্ব জেনেছেন, জানিয়েছেন, জানতে করেছিলেন আমাকে, তারা যথেষ্ট রিকোয়েস্ট করেছেন, ভুল স্বীকারও করেছেন, কিন্তু আমি ডিসিশন যখন নিয়েছি একবার, তখন আমার কাছে আমাকে অপমান করা মানে আমার নোয়াপাড়াবাসীর সকলকেই অপমান করা, এবং সর্বোপরি আমি যার ছায়া, সেই বিকাশ বসুকে অপমান করা হয়েছে, সেই অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার কাছে স্বামীর ওপরেও আর কিছু না, আমাকে যে দেয়া হয়েছে, আমি যে আজকে এমএলএ হয়েছি, সেটা আমি মনে করি নাকের বদলে নরুন পেয়েছি, এটা বিরাট কিছু নয়, কম্পেনসেট গ্রাউন্ডে আমার করা হয়েছে। এখন হয়তো নিশ্চয়ই কোনো আরো বেশি কোনো আড়ালে কোনো স্বার্থ আছে, কি স্বার্থ সেটা যা আছে সেই বুঝবে, আমি জানি না, সেটা কোনো একটা কারণ আছে, কোনো কারণ তোমাকে দর্শানো হলো না, ওইটাই তো কারণ। আপনার অনুমানটা কি কারণ হতে পারে? অনুমান আমি কি বলবো, কি করে অনুমান তো সবসময় সত্যি হয় না, বলা যায় না, অনুমান অনেক কিছুই হতে পারে, অনুমানের কোনো ভ্যালু নেই। হ্যাঁ, তবে আমার মনে হয় আমি যে নিষ্ঠাভাবে দলটা করেছি এবং সিনসিয়ারলি এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে দলের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মসূচি পালন করেছি, সে বিধানসভার কাজ হোক, সে পার্টির কাজ হোক, বা সেই জনসেবা হোক, এবং জনগণের সোশ্যাল প্রোগ্রাম হোক, সব কিছুতেই আমি সক্রিয়ভাবে এবং নিষ্ঠার সঙ্গে করেছি। কি সিদ্ধান্ত নিলেন তাহলে শেষ পর্যন্ত? সিদ্ধান্ত এটাই নিলাম যে আমি আর রাজনীতির জগতে থাকবো না। রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? সন্ন্যাস তো বলছেন না, একটা কেন, মানুষের জীবনে আগে মানুষ মর্যাদা জ্ঞান, আগে সম্মান, আগে তারপরে আসন। কোনো কিছু সম্মান খুঁজে কোনো কিছু করা সম্ভব নয়, সেটা আমার স্বামীর অপমান করা। একজন প্রতিব্রতা স্ত্রীর এটাই কর্তব্য হওয়া উচিত, এবং আমি সেটাই পালন করি। বিচারও তো পেলেন না আপনার স্বামী হত্যার? সেটাও পাইনি, সেটা আর পাবো না। ঈশ্বর যা বিচার ঈশ্বরই করবেন, আমি ঈশ্বর বিশ্বাসী, মানুষের কাছে আর কিছু আশা করব না।